অবশেষে আমাদের ওই সন্দেহটাই সঠিক হলো। জামাত আমিরকে ব্ল্যাকমেইল করা হয়েছিল। আমরা নির্বাচনের দিন সন্ধ্যা 7টা সাড়ে 7টা পর্যন্ত এক ধরনের ফলাফল পাচ্ছিলাম। হঠাৎ করে কি যেন হলো, মনে হলো যে পৃথিবী একেবারে থমকে গেছে, আকাশ বাতাস সবকিছু স্তব্ধ হয়ে গেছে। এরপরে রাত 10টার দিকে গিয়ে আবার সচল শুরু হলো। এই সচল যখন শুরু হলো তখন একের পর এক শুধু বিএনপি বিএনপি আর বিএনপি। তার আগে আমরা দেখেছি প্রায় সমস্ত জায়গায় একরকম চিত্র, আর এরপরে গিয়ে মিডিয়া সম্পূর্ণ তার উল্টো চিত্র দেখানো শুরু করলো। এরপরে তো একের পর এক বিভিন্ন ধরনের ভিডিও ফুটেজগুলো আমাদের সামনে এসেছে, তারপরে তথ্য প্রমাণগুলো আমাদের সামনে এসেছে। আর আজ খোদ জামাত আমির তিনি ফাঁস করে দিলেন, তাকে যে ব্ল্যাকমেইল করা হয়েছিল, কেন তিনি ওই ফলাফল মেনে নিলেন এবং সেখানে জামাতের অবস্থান কি ছিল পরিষ্কার হয়ে গেছে। তাহলে আমরা আসেন বিষয়টা একটু খুলে আলাপ করার চেষ্টা করি কি হয়েছে। আজকে আমেরিকা প্রবাসী বাংলাদেশি সাংবাদিক ইলিয়াস হোসেন তার ফেসবুক ওয়ালে তিনি একটি পোস্ট দিয়েছেন, ফটোকার্ড দিয়েছেন। সেই ফটোকার্ডের যে ভাষা, তাতে আমাদের কাছে এটি প্রতীয়মান হচ্ছে, অর্থাৎ ওই কার্ডের ভাষা অনুযায়ী জামাত আমির তাকে ফোন করে বলেছেন, ইলিয়াস মনে কষ্ট নিও না, আমাকে গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে ফোন করে জানানো হলো আপনি যদি এইটা মেনে না নেন তাহলে দেশ গৃহযুদ্ধের দিকে চলে যাচ্ছে। আওয়ামী লীগ এবং বিএনপি একত্রিত হয়ে আপনাদেরকে এইভাবে একেবারে সমূলে ধ্বংস করে ফেলবে এবং ডিপ স্টেটের কেউ মেনে নিতে চাচ্ছে না। ফলাফল তো যা হবার সেটা আপনি বুঝতেই পারছেন, হয়ে গেছে, আপনারা ক্ষমতায় চলে এসেছেন। কিন্তু এই অবস্থায় এখন যদি আপনারা এইটা ছেড়ে না দেন তাহলে দেশের এই পরিস্থিতি হবে। বলেন, এমতো অবস্থায় আপনাদের কাছে আমার প্রশ্ন, আমি আপনি হলে কি করতাম? বা জামাত আমিরকে যে কথাটি বলা হলো, জামাত আমির তখন তিনি অন্য কোনো চিন্তা করেন নাই, তিনি ক্ষমতার চিন্তা করেন নাই, তিনি দেশের মানুষের কথা চিন্তা করে, যে এই সবেমাত্র কয়েকদিন আগে একটা রক্তাক্ত বিপ্লবের মধ্য দিয়ে আমরা যে জায়গায় এসে দাঁড়িয়েছি, আমাদের হাজার হাজার পঙ্গুত্ব বরণ করেছে, আমাদের কয়েক হাজার সন্তান জীবন দিয়েছে। এখন যদি এই ক্ষমতার কারণে, গদির কারণে আমি আমার সন্তানদেরকে, সন্তান তুল্য আমার এই ছেলে মেয়েদেরকে আবার যদি মৃত্যুর দিকে ঠেলে দেই, তাহলে এটি দরকার নেই, আমার ক্ষমতার দরকার নেই। আমি এই বিষয়টি, আপনারা আমার ভিডিও আগে যারা দেখেছেন, আগের ভিডিওটি, আমি সেখানে এই কথাটি বলেছি যে জামাত আমির যে সাংবাদিক সম্মেলন করলেন রাত 9টা 10টার দিকে, এই সাংবাদিক সম্মেলনে তার যে মুখাবয়ব ছিল এটি খুব বেশি স্বাভাবিক ছিল না। উদ্বেগ, উৎকণ্ঠা এবং ভয়ের একটা চিহ্ন তার মুখের ভিতরে আমরা দেখতে পেয়েছি। তখনই আমাদের কাছে মনে হচ্ছিল যে সামথিং রং, কোনো কিছু হয়েছে, নিশ্চয় এর পিছনে কোনো ঘটনা ঘটেছে, না হলে এমনটি হবার কথা নয়। তিনি একেবারে কোনো কথা না বলে মেনে নিলেন, নীরবে মেনে নিলেন। এমনকি বিরোধী দল হলে কমপক্ষে তো একটু আস্ফালন করে, একটু হুঙ্কার হুম্বি তম্বি এগুলো করে, তিনি তাও করলেন না, এইভাবে একেবারে নীরবে মেনে নিলেন। তার মানে অবশ্যই এখানে কোনো কিছু ঘটেছে, সেটি আজকে প্রমাণিত হলো। তিনি বলেছেন, আমরা আসলে এগুলো তো চাপা থাকে না, কারণ বাংলাদেশের মানুষ আমরা দেখেছি এই নির্বাচনের আগে জামাত ইসলামকে যেভাবে গ্রহণ করেছে, মানুষ ট্রেনে, লঞ্চে, স্টিমারে, ট্রেনের ছাদে করে বাড়ি গেছে, আর দাঁড়িপাল্লার স্লোগান দিতে দিতে বাড়ি গেছে, মিছিল করতে করতে বাড়ি গেছে। শোবিজের তারকা থেকে শুরু করে, টিকটকার থেকে শুরু করে, যারা পোশাক পরতে চায় না, পোশাক পরা, পোশাক না পরা, প্রত্যেকেই জামাতের পক্ষে তারা
উঠে পড়ে লেগেছিল। তারা একটা ব্যবস্থাকে, একটা সিস্টেমকে, দীর্ঘদিন ধরে চলে আসা একটা সিস্টেমকে ভেঙে চুরে নতুন একটা বাংলাদেশ গড়ার জন্য তারা জামাতকে বেছে নিয়েছিল। এছাড়া তাদের আর হাতে কোনো অপশন ছিল না। সেই মানুষের আশা আকাঙ্ক্ষা এইভাবে কেড়ে নেওয়া হয়েছে ব্ল্যাকমেইল করে। নির্বাচনে যে পরিমাণ জালিয়াতি হয়েছে, যে পরিমাণে ভোট কারচুপি হয়েছে, এটাকে ভোট কারচুপি না, ভোট ডাকাতি। আর সেই ডাকাতির পরেও এরপরে আবার ব্ল্যাকমেইল করে ক্ষমতা। এইটা পৃথিবীর ইতিহাসে এই সরকার, এই নির্বাচন ব্যবস্থা, এই ইলেকশন কমিশন, এটা এমন কালো অধ্যায়ে লেখা থাকবে। আমি সকালের ভিডিওতে বলেছিলাম যে সারা জীবন সরকারি দলকে এই অভিশাপ তাদেরকে বয়ে বেড়াতে হবে। এই অভিশাপ তাদের জীবনেও পিছু ছাড়বে না। বিএনপি নেতাকর্মীরা দেশব্যাপী যা শুরু করেছে, এভাবে দেশ চালাতে দেয়া যায় না। আমরা জাতির উদ্দেশ্যে জরুরি আহ্বান জানাতে চাই, আসুন সবাই প্রতিবাদ করি। যে যার জায়গা থেকে প্রতিবাদ করুন, বাঁচতে হলে প্রতিবাদ করুন, বাঁচতে হলে এখনই জেগে উঠুন। একটু ছাড় দেওয়া যাবে না। আমার দেশের নিরীহ শ্রমিক যে সারাদিন গাড়ি চালিয়ে, লেগুনা চালিয়ে, ট্রাক চালিয়ে স্ত্রী সন্তানদের সাথে একটু ইফতার করবে, দুমুঠা ভাত খাবে, তাদেরকে বিএনপি সন্ত্রাসীরা হত্যা করছে। চাঁদা না দেওয়ার অভিযোগে পিটিয়ে হত্যা করছে লেগুনা চালককে। গাড়ি চালিয়ে, সিএনজি লেগুনা চালিয়ে বাসায় ইফতার নিয়ে যাবে, চালাতে পারছে না। 20 টাকার চাঁদা 100 টাকা হয়ে গিয়েছে। সারা বাংলাদেশে ভাড়া বেড়ে গেছে, কারণ বিএনপি সরকার ক্ষমতায় এসেছে। এখন 20 টাকার চাঁদা 100 টাকা হয়ে গেছে। ইউনূসের আমলেও চাঁদাবাজি ছিল, 50 টাকা ছিল, সেটা এখন 150 টাকা হয়ে গেছে। তো দর্শক, আমরা সেই পুরনো চাঁদাবাজির রাজ্যে চলে এসেছি। বাংলাদেশ একটা চাঁদাবাজির স্বর্গরাজ্য। যেই দেশের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী চাঁদাবাজিকে বৈধতা দেন, সেই দেশে চাঁদাবাজির অভিযোগে এরকম 200-400 মানুষকে হত্যা করবে বিএনপি সন্ত্রাসীরা, এটা একদম নরমাল। আসুন সবাই প্রতিবাদ করুন, যে যেখানে আছেন সেখান থেকে প্রতিবাদ করুন। আমাদের আলোচনার মধ্যে আপনারা শরিক হয়ে প্রতিবাদ করুন, ঝুঁকি নিয়ে প্রতিবাদ করুন। বিএনপি সরকারের শুরুতেই যদি প্রতিবাদ করতে পারেন, সন্ত্রাসীদের 20 দাঁত যদি ভেঙে দেওয়া যায়, প্রতিবাদের ফলে ওরা যদি পিছু হটে, তাহলে বিএনপি সরকার 5 বছর থাকলেও চাঁদাবাজি লাগাম টেনে থাকতে বাধ্য হবে। নইলে আমি আপনি যেরকম চুপ করে বসে আছি, মিডিয়া একদম ব্ল্যাকআউট। মিডিয়ায় চাঁদাবাজির কোনো খবর নাই। চাঁদা না দেয় সিএনজি চালককে, লেগুনা চালককে হত্যা করা হয়েছে, কোনো মিডিয়ায় এ ধরনের রিপোর্ট নাই। অনেক খোঁজাখুঁজি করে যুগান্তরে একটা রিপোর্ট পেলাম, তাও এই রিপোর্ট রাখতে পারে কিনা সন্দেহ আছে, ডিলিট দিয়ে দিতে পারে। কারণ এখন তো ডিলিট দেওয়ার যুগ, শুধু ডিলিট দেয়। বিভিন্ন মিডিয়া রিপোর্ট করে সেটা ডিলিট দেয়, সে রিপোর্ট থাকে না। মিডিয়াগুলোর উপর ভয়ানক সেন্সরশিপ। মিডিয়াগুলো সব বিএনপি সরকার দখল করেছে। মিডিয়ার স্বাধীনতা নাই। এমনকি আমার দেশ নয় দিগন্ত ভয় পায় রিপোর্ট করতে, যে কি না কি হয়ে যায়। সোশ্যাল মিডিয়ায় একমাত্র ভরসা। এজন্য আমাদের প্রতিবাদ করতে হবে, পুরো জাতিকে জানিয়ে দিতে হবে যে চাঁদা না দেওয়ার অভিযোগে বিএনপি সন্ত্রাসীরা পিটিয়ে হত্যা করেছে। একটা পত্রিকা দেখলাম অনলাইন ভার্সন রিপোর্ট করেছে, তাও বিএনপির নাম বলছে না, বলছে যে চাঁদা না দেয় লেগুনা চালককে পিটিয়ে হত্যা। কিন্তু হত্যা করেছে কারা তা নাই। জিনপুরি এসে হত্যা করেছে, আর চাঁদা নেয় কি জিনপুরি? বিএনপি নেয় চাঁদা। এটা বুঝতে কোনো রাজনীতি বিশ্লেষক হওয়ার দরকার নাই, সুলাইমান অ্যানালাইসিস হওয়ার দরকার নাই। যে কোনো জায়গায় বাংলাদেশের চাঁদার কথা শুনবেন, ওটা একমাত্র বিএনপি নেয়। চাঁদাবাজ মানে বিএনপি, বিএনপি মানে চাঁদাবাজ, এতে কোনো সন্দেহ নেই। অতএব তারেক জিয়াকে দেশ চালাতে হলে এই চাঁদাবাজকে নির্মূল করে, চাঁদাবাজিকে নির্মূল করে দেশ চালাতে হবে। আর চাঁদাবাজিকে নির্মূল করতে হলে সবার আগে চাঁদাবাজি বিষয়ক যে মন্ত্রী নিয়োগ দিয়েছেন আপনি, এই মন্ত্রীকে অপসারণ করতে হবে, তাকে পদত্যাগ করতে বাধ্য করতে হবে। নইলে এরকম মৃত্যুর খবর নিয়ে প্রতিবাদমূলক ভিডিও আমাদের নিয়মিত বানাতে হবে। আমরা সেটা আর বানাতে চাই না। দর্শক, রাজধানীর যাত্রাবাড়ি চিটাগাং রোডে সড়কে দৈনিক শতাধিক লেগুনা চলাচল করে। প্রতি লেগুনা থেকে নারায়ণগঞ্জ ও ওয়ারি ট্রাফিক পুলিশের নামে মাসিক 1000 টাকা, সিদ্ধিরগঞ্জ ও যাত্রাবাড়ি থানা পুলিশের নামে 500 টাকা ও লাইনম্যানের জন্য 40 টাকা হারে চাঁদা আদায় করা হয়। আপনি চিন্তা করছেন, চাঁদাবাজিকে একটা শিল্পে পরিণত করেছে বিএনপি।
ওই যে বলে যে 18 মাসে 1.5 কোটি কর্মসংস্থান, এই যে কর্মসংস্থান কত রকমের চাঁদা দেখছেন? এরা খায় না চাঁদা উঠি, কর্মসংস্থান হয়ে গেছে তো সাথে সাথে, এবং কর্মসংস্থানের বেতন বেড়ে গেছে। আগে যেটা 20 টাকা ছিল এটা এখন 100 টাকা। ওরে বাবা! এই চাঁদাবাজির আধিপত্যকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে যাত্রাবাড়ি চিটাগাং রোডে লেগুনা স্ট্যান্ডে বিরোধ চলে আসছে। চাঁদা দিতে অস্বীকার করায় শুক্রবার দুপুর বিকাল 2:45 যাত্রাবাড়ি মাছের আড়ত সংলগ্ন সুফিয়া গার্মেন্টসের পাশে খায়রুল নামের এক চালককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। অথচ এটা নিয়ে কোনো কথা নেই, সবাই চুপ, এবং পুরো রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করছে বিএনপি সরকার। এক, মিডিয়াকে চাপ দিয়ে এ বিষয়ে খবর প্রকাশ করতে দিচ্ছে না, আর খবর প্রকাশ করলেও বিএনপির নাম বন্ধু উচ্চারণ করতে পারবে না। নির্দেশ, তথ্য মন্ত্রণালয়ের নির্দেশ, এটা কে না বুঝে। এরপরে পুলিশকে দিয়ে প্রত্যেকটা ঘটনা, চাঁদাবাজি থেকে শুরু করে বিএনপির রাজনৈতিক অপকর্মের ঘটনাগুলো ডিল করার যে সিদ্ধান্ত নিয়েছে বিএনপি, যে ঘটনাগুলো সোশ্যাল মিডিয়া হলো তো আসবে, পুলিশকে সাংবাদিকরা জিজ্ঞেস করুক আর না করুক, ফেসবুক অ্যাক্টিভিস্টরা তো জিজ্ঞেস করবে ফোন দিয়ে যে ভাই কি হয়েছে, তারা বলবে বিএনপি সিদ্ধান্ত নিয়েছে। এবং এটা বলানোর জন্য যে সেট আপ দেওয়া দরকার পুলিশকে, ওই সেট আপ বিএনপি দেওয়ানোর সিদ্ধান্ত নিয়েছে। পুলিশের ঊর্ধ্বতন বা পুলিশে ব্যাপক রদবদল করতে যাচ্ছে বিএনপি সরকার, স্বরাষ্ট্রমন্ত্রী এটা অলরেডি বলেছেন। এখানে তারা এটা ডিল করবে এভাবে, বলবে যে এটা অন্য কারণে খুন হয়েছে, এটা ঠিক, এটা অন্য কারণে, এটা চাঁদা বা রাজনৈতিক কারণ না। প্রত্যেকটা ঘটনা ভিন্ন কারণ দিয়ে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করবে। খুন হয়েছে ট্রু, বাট এটা চাঁদাবাজি না। পুলিশের কাছে জিজ্ঞেস করবে যে না চাঁদাবাজি না, এটা অন্য একটা বিষয়। বিএনপির 2 গ্রুপে কামড়াকামড়িতে খুন হয়েছে, বলে না ওটা জায়গা জমি নেই, ওটা বিএনপির 2 গ্রুপে না। সন্ত্রাস দমন করতে ব্যর্থ হয়ে সন্ত্রাসের কারণ ধামাচাপা দিয়ে কারণ প্রকাশ দমন করতে চাচ্ছে বিএনপি। এই খৈরুলের বাড়ি শরীয়তপুর জেলার সখীপুর থানার কাশিকাটা কান্দি গ্রামে। বর্তমান মাতুয়াইল মধ্যপাড়া আমিনুল ইসলাম মন্দির বাড়িতে 3য় তলা পরিবারে নিয়ে ভাড়া থাকতেন। এ কারণে নিহতের বাবা একটা মামলা করেছে। এইসব মামলা টামলাই কিছুই হবে না। চাঁদার দাবিতে চাঁদা দেয় নাই কেন আপনার ছেলে? একটু সমঝোতা করে চাঁদা দিলেই তো হতো। বুঝে না, বোকা। এই ছেলে জীবন দিয়েছে কারণ এই ছেলে বোকা। নূরে আলম ওরফে খায়রুল বোকা ছেলে। একটু সমঝোতা করে চাঁদা দিতি তুই, কেন জীবন দিলি? বেচারা তোর সন্তান, বাবা মা, স্ত্রী তারা বেঁচে যেত। বিএনপি সরকারের মন্ত্রীর কথা তুই কেন শুনলি না? মন্ত্রীর কথা শুনলে তো তুই সমঝোতা করে চাঁদা দিতি। ওরা যা চাইতো বলতি যে 10 টাকা কম দি, কিন্তু তুই দিতে অস্বীকার করলি, জীবন দিতে হলো। এখন জনগণ আপনার কি করবেন বলেন? এরকম কি দেশ চালাতে দেয়া যায়? এটা কি চাঁদাবাজি স্বর্গরাজ্য, সন্ত্রাসের স্বর্গরাজ্য? এটা একটা মব স্টেট, এটা একটা রগ স্টেট, অ্যানার্কিক স্টেট। আইনের শাসন বলতে কিছু নাই। আইনের শাসন থাকলে অ্যাটলিস্ট খুনিদেরকে বলা হতো যে সঠিক কথা, যে এরা এই কারণে খুন করেছে, ধরছি। বলছে যে না এটা অন্য কারণে। বুঝছেন আইনের শাসন কাকে বলে? আপনার সরকারে একজন বিদেশি নাগরিককে আপনি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা করেছেন। আপনার কি সেই আক্কেল জ্ঞান নাই? একজন বিদেশি নাগরিকের কাছে এই দেশের সেনাবাহিনী নিরাপত্তা সংক্রান্ত রিপোর্ট প্রদান করবে কিভাবে ভাবলেন? সালাউদ্দিন 9 বছরে তার অর্জন কি? ভারতে থেকেছে। কারো কাছে সরকারিভাবে ওকে বাংলাদেশে কেউ ইন্টারোগেট করে দেখেছে যে ও ভারতীয় এই মুহূর্তে নাগরিক কিনা? তারেক রহমানের কাছে সে কি বলেছে যে আপনি আপনার ব্রিটিশ পাসপোর্ট কি সারেন্ডার করছেন? এখন ও বলছে আপনার কি জ্ঞান নাই? কি বলছে? ইউনূসের জ্ঞান নাই? এই কথাটা বলার যোগ্যতা কি আসলে সালাউদ্দিনের ছিল বা আছে? যে মানুষ জিয়া অরফানেজ ট্রাস্ট,
যেই মামলায় বেগম জিয়া হাজতে গেছে, এই টাকাটা সরাইছে, ডানের থেকে বায়ে নিছে, টাকাটা হারাইয়া যায় না। এই সালাউদ্দিন ওখান থেকে উঠাইয়া তার ব্যবসায় খাটাইছে, খাটাইয়া প্রফিট করছে। এই সালাউদ্দিন প্রফিট করার জন্য যদি টাকাটা না সরাইতো, তাহলে জিয়া অরফানেজ ট্রাস্টের নামে কোনো মামলা হইতো না, বেগম জিয়াকে হাজতে নেয়ার কোনো রাস্তাও থাকতো না। এখন বেগম জিয়া এই মামলার সময় এই কথাটা বলে নাই যে আমি যখন প্রধানমন্ত্রী ছিলাম এই টাকাটা কামাল উদ্দিন সাইন করছে এবং এর সাথে সালাউদ্দিন জড়িত, এটা বলে নাই। কারণ খালেদা জিয়ার এই সালাউদ্দিনের বউ, সে জানে খালেদা জিয়ার কেমন আত্মীয়, বইনের মাইয়া, ভাইয়ের মাইয়া, চাস্তো ভাইয়ের মাইয়া, এই বেডির নাম হাসিনা। এখন সালাউদ্দিনের মতো লোক যদি ইউনুস সাহেবের মতো লোককে বলে আপনার আক্কল জ্ঞান নাই, আমি সালাউদ্দিন রে এই কথা বলবো না যে তোমার আক্কল জ্ঞান নাই, এটা বলবো না। কারণ কি জানেন, একটা বেঈমান, একটা রক্তচোষা হারামখোর, একটা মিথ্যাবাদী, আপাদমস্তক ভণ্ড এবং দেশদ্রোহী, এদের কাছে আক্কল জ্ঞানের কথা জিজ্ঞাসা করা আমার জন্য সময় অপচয়। সালাউদ্দিন, মির্জা ফাক, গোরখোদক আব্বাস, এরা একত্র হয়ে ওয়াকারকে সহায়তা করেছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রত্যেক কর্মকাণ্ডে তারা বাধা দিয়েছে, প্রত্যেকটা কর্মকাণ্ডকে তারা প্রশ্নবিদ্ধ করেছে। এখন আপনারা যদি এই সালাউদ্দিনকে কেউ জিজ্ঞাসা করেন যে খলিলের কথা মিথ্যা বলছো যে খলিল বিদেশি নাগরিক, এখন বিদেশি একজন নাগরিক দেশের প্রধানমন্ত্রী হইল, বিদেশি নাগরিক আব্দুল আউয়াল মন্ত্রী, মিন্টু মন্ত্রী হইল, ইশরাক মন্ত্রী হইল, আর তুমি রয়ের এজেন্ট হইয়া স্বরাষ্ট্রমন্ত্রী হইলা। আজকের খলিলুর রহমান সম্পর্কে তোমার মন্তব্য কি? ওরে যদি আমি জিজ্ঞাসা করি আপনার মা বিয়ের আগে সম্পর্ক করছিল কিনা, বা আপনার মা যখন আপনার বাপরে বিয়ে করছে তখন আপনি তো গর্ভে ছিলেন, আপনার মা অলরেডি প্রেগনেন্ট ছিল, ওইটা কি কইব জানেন? হইতে পারে ওটা আমার মায় করছে, করছে, অসুবিধা কি? আজকের খলিল সম্পর্কে যদি তাকে জিজ্ঞাসা করে হোয়াট ইউ থিঙ্ক অ্যাবাউট খলিল, ওই সময় তো বলছিলেন উনি বিদেশি নাগরিক। আজকের খলিল, সালাউদ্দিন কি বলবে? আমার বাবা 10 জন ছিল, আমার মা 10 জনের বাইরে কার কার সাথে ঘুমাইতে গেছে এই খবর তো আর আমার জানার কথা না। কিন্তু আমি মনে করি এর কোনোটাই বলবে না, কারণ এই সালাউদ্দিন পিছনে বসে বলবে আরেক জিয়া একটা বলদ, অত আক্কল জ্ঞান নাই, সে কি করছে এর দায়িত্ব আমার না। সালাউদ্দিন তাই বলবে। রওশন এরশাদরে হাসিনা জিজ্ঞাসা করলো যে এরশাদকে মেরে ফেলতে হবে, তাকে বাঁচায় রাখার কোনো কারণ নাই, ভারতের অর্ডার আছে আমার উপরে, এটা করতে হবে। রওশন এরশাদ বলছে আমার দিকে একটু তাকাইয়েন, ওরে নিয়ে যা করার কইরেন। আপনারা ঠিক শুনছেন, রওশন এরশাদ হাসিনাকে বলছে আমার দিকে একটু খেয়াল রাখেন, ওরে নিয়ে আপনার যা খুশি করেন। তাহলে সালাউদ্দিনরে যদি জিজ্ঞাসা করে আজকের খলিল সম্পর্কে তোমার মন্তব্য কি, আমি কোনো ভুল করি নাই, আরেকটা জিজ্ঞাসা করেন, আরেক জানে। তাহলে সার্বিক পরিস্থিতি
তারেক খলিল, এটা গেল। এখন খলিল যদি তখন বিদেশি নাগরিক হয়, ইমানের সাথে দুইটা প্রবলেম সে সলভ করতে চাইছে। এক, রোহিঙ্গা সমস্যা। এই রোহিঙ্গা সমস্যার সমাধান আপনি মনে করেন এই তারেক রহমানের দিয়ে হবে? লিখিত নেন, লিখিত নেন। কোন সমস্যার সমাধান তারেক রহমানকে দিয়ে সম্ভব না। একটা সম্ভব, ওটা আর এখন বললাম না। এবং খলিলুর রহমান সাহেব ডক্টর ইউনূসের পাশে থেকে বেশ কিছু কাজ উনি করতে চেয়েছেন, ওনাকে করতে দেয়া হয় নাই। এখন ডক্টর খলিল যদি বলে, once upon a time I was a straight man like an arrow, you did not give me respect, now I'll become a greatest motherfucker in earth, I'm gonna screw all of you, তাহলে কি খলিল সাহেবের এটা অন্যায় হবে? আমি বাংলায় বলি, খলিল সাহেব যদি এখন বলে, আমি এক সময় সোজা একজন বাংলাদেশী মানুষ ছিলাম, চেষ্টা করেছি দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে ডক্টর ইউনূসের সাথে থেকে আমি রোহিঙ্গা সমস্যাটা সমাধান করব এবং বাংলাদেশের নিরাপত্তা নিয়ে আমি বেশ কিছু কাজ করব, তোমরা তখন আমাকে কাজ করতে দাও নাই, কিন্তু এখন আমি ইচ্ছা করে বাংলাদেশের স্বার্থ এবং তোমাদের স্বার্থ সব পাছায় ঢুকাইয়া দেব। খলিল সাহেব কি এটা ভুল করবে? আমি জানি না। এটা যদি করে আমি অবাকও হব না।